This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটাল উল্টো মাইক অনুষ্ঠানে আজ আবার আপনাদের সঙ্গে আমি কৌশিক। আপনারা পূর্ববর্তী পর্বে দেখেছেন আরজি করের অন্তর্তদন্তের প্রথম ভাগ। যে প্রথম ভাগ একটা টপিকের উপর ছিল, সেটা ছিল মিথ্যার বেসাতি। আজকে তার দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় ভাগ। আজকের পর্যায়ে মূলত কুৎসার খেলাঘর। কারণ ডাক্তারদের এই আন্দোলন এবং ডাক্তারদের পাশে থাকা বিরোধী কেষ্টবিষ্টু সহ কর্পোরেট হাতদের এই আন্দোলন এতটাই মিথ্যের উপর সাজিয়ে, এতটাই মিথ্যের উপর দাঁড় করানো ছিল, যে কথা, যে মিথ্যাগুলো আগের দিন একের পর এক আপনাদের সামনে এই অনুষ্ঠানের আগের পর্বেতে আমি বলেছি। আজকে তার দ্বিতীয় পর্ব। কোন কোন মিথ্যা সেদিন ছিল? মিথ্যার মধ্যে ছিল 150 গ্রাম সিমেনের গল্প, মিথ্যার মধ্যে ছিল তড়িঘড়ি পোস্টমর্টেম, এবং কেনই বা আরজি করে পোস্টমর্টেম, ছিল বেডশিট, তিলোত্তমার গায়ে যে বেডশিট ছিল সেই বেডশিট বদলে যাওয়ার গল্প, ছিল লাশ হাইজ্যাক করে, বডি হাইজ্যাক করে তাড়াতাড়ি ক্রিমেট করার গল্প, এবং তার সঙ্গে আরেকটি জিনিস ছিল, সেটা হচ্ছে যে কিভাবে প্রমাণ লোপাট হয়েছে তার একটা গল্প। কিভাবে মিথ্যাগুলোকে পরপর সাজানো হয়েছিল সেই কথা বলতেই আজকে আমি আপনাদের সামনে। প্রথমত, ডাক্তারবাবুরা জানতেন যে এই 150 গ্রাম সিমেনের গল্পটাকে খুব বেশি দূর টেনে নেওয়া যাবে না। যদিও খুব ট্যাকটিক্যালি, খুব মাপজোপ করে এক ডাক্তার, সিনিয়র ডাক্তারের মুখ দিয়ে এটা বের করে দেওয়া হয়েছিল যে 150 গ্রাম সিমেন্ট নাকি পাওয়া গেছে নির্যাতিতার শরীরের মধ্যে। পরবর্তীকালে দু একদিনের মধ্যেই যখন দেখা গেল যে এ তত্ত্ব লোকে নিচ্ছে না, পরবর্তী মিথ্যাগুলোকে সেইভাবেই সাজানো হয়েছিল। তার মধ্যে প্রধান ছিল যে কেন পোস্টমর্টেম আরজি করেতেই করা হলো। এক্ষেত্রে একটা কথা বলি, 9ই আগস্ট বিকাল 3:55 আরজি করের প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন যায়, এবং সেই অ্যাপ্লিকেশনের প্রথম সিগনেচার যিনি করেন, প্রথম সই যিনি করেন, তিনি তিলোত্তমার বাবা। এবং পরবর্তী সময়ে, পরবর্তী ক্ষেত্রে আরো কতগুলো সাইন করেন, একটা মাস্ট অ্যাপ্লিকেশন, আরো কতগুলো সাইন করেন ওখানকার জুনিয়র ডাক্তাররা। এবং প্রিন্সিপালকে অ্যাড্রেস করে সেই অ্যাপ্লিকেশন করা হয়। তাতে বলা হয়, তাতে মোট 5টা দাবি থাকে, এবং অ্যাপ্লিকেশনের প্রথমে যেটা বলা হয়েছিল যে আরজি করেতেই আমরা পোস্টমর্টম হোক, এবং আরজি করেতেই পোস্টমর্টম হোক, এবং কতগুলো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্ত ছিল এই পোস্টমর্টম করতে হবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে। এটি ছিল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ছিল টোটাল ইনকোয়েস্ট এবং পোস্টমর্টম প্রসিডিওরটা পুরোটা, সেটা একটা ভিডিওগ্রাফি, অর্থাৎ তার একটা রেকর্ডিং থাকবে, ভিডিওগ্রাফি রেকর্ডিং এর মাধ্যমে সেটাকে করতে হবে। অর্থাৎ ভিডিওগ্রাফি থাকবে, ভিডিও রেকর্ডিং চলবে, সেই অবস্থায় ইনকোয়েস্ট, সুরথাল এবং পোস্টমর্টম একই সঙ্গে ভিডিওগ্রাফির মধ্যে হবে এবং তার রেকর্ড থাকবে। তৃতীয় ছিল যে প্রপার অটোপসি সার্জন দিয়েই কিন্তু এই পোস্টমর্টেম করাতে হবে। একদম তাদের অ্যাপ্লিকেশনে লেখা যে প্রপার অটোপসি সার্জন দিয়েই কিন্তু এই পোস্টমর্টেম করাতে হবে। 4 নম্বর দাবিতে ছিল জুডিশিয়াল এনকোয়ারি, অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত দরকার। এবং 5 নম্বর ছিল যে এই যে পোস্টমর্টেম হবে সেই পোস্টমর্টেমের জায়গায় 4 জন পিজিটি থাকবেন, তার মধ্যে মিনিমাম 3 জন ফিমেল পিজিটিকে রাখতে হবে।
এই ছিল তাদের দাবি। সেই অ্যাপ্লিকেশনের কপি আপনারা দেখে নিন পর্দায়, আপনারা দেখতে পাবেন সেই অ্যাপ্লিকেশনের দাবি। একবার দেখেন কি রয়েছে। আরেকবার আমি বলি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে করতে হবে এই এনকোয়ারি, এই পোস্টমর্টেম। দ্বিতীয় রয়েছে পুরো প্রসিডিওরটা, ইনকোয়েস্ট এবং পোস্টমর্টেম, সেটা হবে ভিডিওগ্রাফি অর্থাৎ রেকর্ডিং হবে, ভিডিও রেকর্ডিং এর মধ্যে করতে হবে, ভবিষ্যতে যাতে কোনো রেফারেন্স হিসাবে এটাকে ব্যবহার করা যায়। তৃতীয় হচ্ছে প্রপার অটোপসি সার্জন, অর্থাৎ যারা পোস্টমর্টেম করেন, যারা অভিজ্ঞ, সেই ধরনের 3 জন মানুষকে সেখানে উপস্থিত থাকতে হবে। চতুর্থ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারি করাতে হবে এই ঘটনা। এবং পঞ্চম, যে 4 জন মহিলা পিজিটিকে সেখানে রাখতে দিতে হবে, অর্থাৎ তাদের চোখের সামনে সেই পোস্টমর্টেম প্রসিডিওর। আপনারা অ্যাপ্লিকেশনেও তাই দেখতে পাচ্ছেন। এবং এই সমস্ত এই শর্ত সাপেক্ষে আরজি করেই পোস্টমর্টেম হোক জানালেন নির্যাতিতার বাবা সহ তার সতীর্থরা, তার বন্ধুরা, তারা সেদিন যারা নির্যাতিতাকে ওই অবস্থায় খুঁজে পেয়েছিলেন, যাদের মন ভারাক্রান্ত হয়েছিল, তারা এই কথা জানালেন আরজি করের প্রিন্সিপালকে। এবং আরজি করের প্রিন্সিপালকে জানানোর পর সেই দিনই ওখানে পোস্টমর্টেম করা হলো সমস্ত শর্ত মেনে। প্রথম শর্ত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শিয়ালদা কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হলেন। সেখানে ভিডিও রেকর্ডিং করা হলো পুরো প্রসিডিওরটা, ইনকোয়েস্ট থেকে শুরু করে পোস্টমর্টেম পর্যন্ত। প্রপার অটোপসি সার্জন, 3 জন বাঘা মানুষ ফরেনসিক মেডিসিনের, তার মধ্যে আরজি করের যিনি প্রফেসর ডক্টর অপূর্ব বিশ্বাস, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, অ্যাসোসিয়েট প্রফেসর ওখানকার রীনা দাস, ফরেনসিক মেডিসিন এবং টক্সিকোলজি, এবং আরেকজন ডক্টর মলি ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, এনআরএস মেডিকেল কলেজ। অটোপসি সার্জনদের মধ্যে যে শর্ত দেওয়া ছিল, মিনিমাম 2 জন মহিলা ডাক্তারবাবুকে থাকতে হবে, লেডি ডক্টরকে থাকতে হবে, সে কথা মেনে নিয়ে তারা 3 জন রইলেন সেখানে। যে শর্ত দেওয়া হলো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারি। দেখুন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারি করানোর ক্ষমতা, এখতিয়ার প্রিন্সিপালের নেই, সুতরাং সেটা প্রিন্সিপাল ন্যাচারালি সেটা করাতে পারেননি বা করাতে পারেন না। পরের শর্ত কি ছিল? পরের শর্ত ছিল যে 4 জন মহিলা পিজিটি সেখানে উপস্থিত থাকবেন। 4 জনের জায়গায় দেখা গেল 5 জন মহিলা পিজিটি উপস্থিত রইলেন এবং তারা সই করলেন। তাদের মধ্যে ডক্টর নর্মতা সাহা, গাইনি এবং অপস থেকে রইলেন, রিয়া বেরা, গাইনি এবং অপস থেকে পিজিটি এনারা, ডক্টর রুমা বেরা, তিনি রইলেন চেস্ট মেডিসিনের, মৌতিসা ঘরুই, তিনি রইলেন চেস্ট মেডিসিনের পিজিটি, এবং তিতাস পাল, তিনি হাউস স্টাফ নিউরো মেডিসিনের। এই 5 জনের উপস্থিতিতে তাদের চাহিদা মতো তারা থাকবেন সেখানে, প্রেজেন্ট থাকবেন সেখানে, যেখানে অটোপসি হচ্ছে, যেখানে পোস্টমর্টেম হচ্ছে, তার উপস্থিত রইলেন। তাদের সামনে কিন্তু পোস্টমর্টেম হলো এবং টোটালটাই ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে। এবং ভিসেরা, পোস্টমর্টেমের সময় ভিসেরা যে অংশগুলো প্রিজার্ভ করা হয় ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভবিষ্যতে, সেগুলোকে প্রপারলি প্রিজার্ভ করা হলো, তাকে সিল করা হলো, করে সেটা পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এবং সব থেকে বড় কথা, পোস্টমর্টেম হয়ে যাবার পর তারা সই করলেন যে আমরা স্যাটিসফাইড, এই টোটাল প্রসিডিওরে, পোস্টমর্টেম প্রক্রিয়ায় আমরা স্যাটিসফাইড, অর্থাৎ যে প্রক্রিয়ায় পোস্টমর্টেম হয়েছে, যেভাবে পোস্টমর্টেম হয়েছে, যা দেখা দরকার ছিল, যা দেখা উচিত, সেগুলো খতিয়ে দেখেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা, পোস্টমর্টেম যারা করেছেন সেই ডাক্তার বাবুরা, এবং সেখানে অন্যান্য জুনিয়র ডাক্তার পিজিটিরা যারা দাঁড়িয়েছিলেন, যারা দেখলেন পোস্টমর্টেম প্রসিডিওর নিজের চোখে চাক্ষুষভাবে,
তারা লিখে দিলেন উই আর স্যাটিসফাইড, আমরা পোস্টমর্টমে সন্তুষ্ট, এবং সেখানে সই করলেন তারাই সেখানে সই করলেন সেই ডক্টর নর্মদা সাহা, সেই রিয়া বেরা, সেই রুমা বিশ্বাস, সেই মৌত্রিষা ঘরুই এবং তিতাস পাল। তারা সই করলেন, তারা সই করে বেরিয়ে এলেন 9 তারিখ। কিন্তু তারপর রটিয়ে দেওয়া হলো পোস্টমর্টমে বিরাট কারচুপি হয়েছে, তড়িঘড়ি করে পোস্টমর্টম করা হয়েছে। কেনই বা আরজি করে পোস্টমর্টম করা হলো? আচ্ছা, ধরে নিন, বা আমরা ধরে নিতেই পারি এই কথাগুলো না আগে উঠেছিল, পরবর্তীকালে ওনারা সই করেছেন বা দেখেছেন। কিন্তু তাহলে সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় যখন এইভাবে গভর্নমেন্টকে বেলাইন করা হচ্ছে, যখন সরকার এবং প্রশাসনকে জোর করে জড়িয়ে দেওয়া হচ্ছে, যখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে, যখন বিপ্লবের নামে ছাত্র সমাজের নাম করে নবান্ন দখলের ভণ্ডামি করা হচ্ছে, তখন ডাক্তাররা কেন প্রেস কনফারেন্স করে, কেন সাংবাদিক কুলকে ডেকে, কেন এই সত্য বলে দিলেন না? কেন বললেন না যে আমরা উপস্থিত ছিলাম এবং পোস্টমর্টম যে হয়েছে সেখানে কোনো কারচুপি, কোনো রকম নোংরামি, কোনো রকম ভুলভ্রান্তি হয়নি, নর্মাল নিয়ম, প্রপার নিয়ম এবং প্রয়োজনে বেশি কেয়ার দিয়ে, আরো বেশি যত্ন করে পোস্টমর্টম করা হয়েছে? সেটা তারা বললেন না। একদিকে চলে গেছে 150 গ্রাম সিমেনের গল্প, সেটা শেষ হয়েছে। তারপর আজ দেখুন, আপনারা দেখতে পেলেন তাদের সেই অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পেলেন। এরপরে কি এলো? এরপর এলো আপনার পেলভিক বোন ভেঙে যাওয়ার গল্প, কলার বোন ভেঙে যাওয়ার গল্প। নৃশংসতার একটা বিরাট মিথ্যাচারকে তুলে ধরলেন, যে যদিও ঘটনা প্রশ্নাতীত ভাবে নৃশংস, সভ্য সমাজের মানুষ সেটাকে এক বাক্যে মেনে নেবে, এমন নৃশংস ঘটনা আর যেন কোনোদিন কোথাও যেন না হয়, আর যেন কোনোদিন কোথাও না হয়। সেই সভ্য সমাজের এই নৃশংসতাকে আরো বেশি করে প্রমাণ করতে, গল্পের গরুকে গাছে তুলতে, 10 চক্রে ভগবানকে ভূত করতে, বাংলার সাধারণ আবেগপ্রবণ মানুষকে নিয়ে খেলা করতে এক বিন্দু ভাবলেন না ডাক্তার, বিরোধী দলের কেষ্টবিষ্টু এবং কর্পোরেট মাথাগুলো। তারা দ্বিতীয় পর্যায়ে এনে বললেন যে পোস্টমর্টমে দেখা গেছে পেলভিক বোন ভেঙেছে, পোস্টমর্টমে দেখা গেছে কলার বোন ভেঙেছে। কিন্তু কি পাওয়া গেল পোস্টমর্টম রিপোর্টে? পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেল যে না, পেলভিক বোন ভাঙেনি, কলার বোন ভাঙেনি। সেখানে গলায়, ঘাড়ে এবং মুখে কিছু অ্যাব্রেশন রয়েছে, নখের আঁচড় রয়েছে, ঠোঁটে ক্ষত রয়েছে, সেখান থেকে কিছু ব্লিড করেছে, ডান পায়ের হাঁটু এবং ডান পায়ের গোড়ালিতে চোট রয়েছে, বাঁ হাতের অনামিকাতে চোট রয়েছে, ইত্যাদি ইত্যাদি কথা। এবং সেখানে গোপন অঙ্গ থেকে রক্তের কথাও বলা হলো। সেগুলো প্রকাশ্যে এলো না, প্রকাশ্যে এসে গেল বিভৎসতা দেখাতে এই গল্প যেটা ডাক্তাররা তৈরি করলেন, পেলভিক বোন। পোস্টমর্টমের রিপোর্ট আপনারা দেখেন অনস্ক্রিন, কোনো জায়গাতেই দেখতে পাচ্ছেন পোস্টমর্টমের রিপোর্ট, কোনো জায়গাতেই কিন্তু এই ধরনের পেলভিক বোন ভেঙে যাওয়া, কলার বোন ভেঙে যাওয়ার গল্প কিন্তু কোনো জায়গায় নেই। সম্পূর্ণ একটা মিথ্যেকে সাজিয়ে গুছিয়ে বাইরে নিয়ে এসে শুধু আন্দোলনকে, ইলাস্ট্রেশনের জন্য, আন্দোলনকে টেনে নিয়ে যাওয়ার জন্য মিথ্যে গল্প তৈরি করলেন এই জুনিয়র ডাক্তার। আরো আসছি মিথ্যা নিয়ে, একটা সামান্য খুব অল্প সময়ের জন্য বিজ্ঞাপন বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। পরবর্তী মিথ্যা কি ছিল?
পরবর্তী মিথ্যা ছিল প্রমাণ লোপাট। পরবর্তী মিথ্যা, ঠিক মিথ্যাগুলোকে পরপর করে সাজানো হচ্ছে। যখন পোস্টমর্টেম রিপোর্ট বাইরে এলো তখন এই যে কুৎসা, এই যে খেলা, এই যে মিথ্যা, এগুলোকে ভেঙে দিল সত্য। তারপর আবার নতুন করে মিথ্যাকে সাজাতে হবে। না সাজালে কিভাবে আন্দোলনকে টেনে নিয়ে যাওয়া যাবে, কিভাবে বাংলার মানুষকে বোকা বানানো যাবে, কিভাবে বাংলার মানুষকে নির্বাচিত সরকারের উল্টো দিকে নিয়ে যেতে হবে, নির্বাচিত সরকারকে কিভাবে বাংলার মানুষের কাছে কলঙ্কিত করা যাবে, তারই তো ব্লুপ্রিন্ট। সেই ব্লুপ্রিন্টের দ্বিতীয় অধ্যায় ছিল প্রমাণ লোপাট তত্ত্ব। আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো? 9 তারিখে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা। এর আগের দিন আমি বলেছি আমার বক্তব্য। এর আগের দিন আপনারা শুনেছেন যে 9 তারিখ থেকে 12 তারিখ কিন্তু আন্দোলন চলছিল আরজি করের ভেতর। আরজি করের বাইরে কিন্তু তখনও আন্দোলন আসেনি। সাধারণ মানুষ, আমজনতা কানে শুনেছে, খবরের কাগজে পড়েছে, কিন্তু আন্দোলনমুখী হয়নি, বা তাদের এত বেশি করে কেউ ভুল বোঝায়নি, ইনস্টিগেট করেনি। এই 9 তারিখ থেকে 12 তারিখ যখন আন্দোলন চলছে তখন জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকেই একটা বক্তব্য উঠে আসে। কি বক্তব্য ছিল? সেই বক্তব্য ছিল, যদি আমাদের প্রপারলি রেস্টরুম থাকতো, যদি আমরা আমাদের রেস্টরুমেতেই রেস্ট নিতে পারতাম, তাহলে হয়তোবা নির্যাতিতাকে সেমিনার হলে গিয়ে রেস্ট নিতে হতো না। খুব জাস্টিফাইড কথা, এর মধ্যে ভুল কিছু নেই, এটা একদম সর্বৈব সত্য যে যদি প্রয়োজন মতো রেস্টরুম থাকতো তাহলে কিন্তু নির্যাতিতাকে সেমিনার হলে গিয়ে রেস্ট দিতে হতো না। যদিও এটা তদন্ত সাপেক্ষ, রেস্টরুম ছিল, আছে না কি আছে। যাই হোক, এরপর অ্যানেক্সা 3-তে, এরপর অ্যানেক্সা 3-র কথা পরে আসছি, তার আগে বলে নিই, এই কথা যখন আরজি করের মধ্যে ঘোরাফেরা করছে এবং যখন স্টুডেন্টরা যখন তাদের টিচারদের কাছে, স্যারেদের কাছে, প্রিন্সিপালদের কাছে এই কথা বলছেন, তখন একটা জয়েন্ট কমিটি ফরমেশন হলো, সাইট ভিজিট কমিটি। কিসের জন্য? দ্য চেস ডিপার্টমেন্টের কিছুটা জায়গাকে রেনোভেট করে, নতুন করে কনস্ট্রাক্ট করে, তাদের রেস্টরুম বা আরো যা যা প্রয়োজনীয় জায়গা সেইগুলো ঠিক হবে, তার জন্য একটা কমিটি তৈরি হলো। অ্যানেক্সা 3-তে চেস ডিপার্টমেন্টে সেই কমিটি তৈরি হলো। সেই কমিটিতে কে রইলেন? সেই কমিটিতে রইলেন বিমল পাল, তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মোস্ট প্রবাবলি সিভিল ডিভিশনের। রইলেন অরুণাভ দত্ত চৌধুরী, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন ওইখানকারই। রইলেন ডক্টর প্রিয়া গিরি, পিজিটি। রইলেন ডক্টর আলাপন সরকার, তিনিও পিজিটি। রইলেন ডক্টর মৌত্রিষা ঘড়ুই, মনে পড়ছে মৌত্রিষা ঘড়ুই কিছুক্ষণ আগেই যিনি পোস্টমর্টেমেও ছিলেন, সেই মৌত্রিষা ঘড়ুই। এবং দুজন সিস্টার, তার মধ্যে একজন আপনার স্টাফ নার্স আর একজন সিস্টার ইনচার্জ, তাদের নিয়ে কমিটি তৈরি হলো। চেস ডিপার্টমেন্টের ঠিক কোন জায়গাটাকে রেনোভেট করে, কোন জায়গাটাকে ভেঙে ফেলে দিয়ে, কোন জায়গাটাকে কনস্ট্রাক্ট করে, কোথায় এইচডিউ হবে, কোথায় সিস্টারদের পোশাক আশাক চেঞ্জের রুম হবে, কোথায় পালমোনারি ফাংশন টেস্টের আলাদা করে রুম হবে, কোথায় কোন দরজা হবে, কোথায় কোন কোলাপসেবল গেট হবে, কোথায় কাঠের দরজা হবে, ইভেন কাঠের দরজাতে কোন জায়গায় ডোর বেল লাগানো থাকবে, সেটা নিয়ে একটা সাইট ভিজিট কমিটি তৈরি হলো। এবং 12 তারিখেই, মনে রাখুন 12ই আগস্ট, সেই সাইট ভিজিট কমিটি সেই সাইটে গেলেন। সেই সাইটে গিয়ে সেখানে দেখভাল করলেন কোন জায়গাটা ভাঙাচোরা হবে, কোন জায়গাটাকে রেনোভেট করতে হবে, কোথা দিয়ে দরজা ফোটাতে হবে, কোথায় জানলাটা বন্ধ করতে হবে, কোন জায়গাটা এইচডিউ হবে, কোন জায়গাটা আরএমও রুম হবে, কোন জায়গাটা সিস্টারদের চেঞ্জিং রুম হবে, কোন জায়গায় পিএফটি পালমোনারি ফাংশন টেস্টের রুম হবে, অর্থাৎ সেই ল্যাব হবে, কোন জায়গায় ডোর বেল বসবে, কোন জায়গায় ডোর কি রকম হবে, কোনটা কোলাপসেবল গেট, কোনটা কাঠের, তারা ঠিক করলেন। যাদের নাম বললাম, দেখে নিন একবার অ্যানেক্সা 3 সেই সাইট ভিজিট কমিটি। দেখতে পাচ্ছেন কারা কারা রয়েছে, আমি বলেছি একদম নামগুলো পরপর পড়। মিস্টার বিমল পাল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল। অরুণাভ দত্ত চৌধুরী, তার পাশে কোনো ডেজিগনেশন লেখা নেই কিন্তু তারিখটা লেখা রয়েছে। ডক্টর প্রিয়া গিরি, ডক্টর আলাপন সরকার, ডক্টর মৌত্রিষা ঘড়ুই, এবং তার সঙ্গে দেখুন প্রথমে স্টাফ নার্স, তারপর স্টাফ সিস্টার,
এই 8 জন মিলে একটা সাইট ভিজিট কমিটি, তারা পারমিশন দিল যে এইখানে এই করতে হবে, ওখানে ওই করতে হবে, ওখানে তাই করতে হবে। সেই অনুযায়ী 12 তারিখেই অথবা 13 তারিখ সকালবেলা রেনোভেশনের কাজ শুরু হলো। বাজারে কি গল্প এলো? আরজিকর প্রশাসন, সরকার ইচ্ছাকৃত প্রমাণ লোপাটের জন্য ভেঙে ফেলে দিচ্ছে চেস্ট ডিপার্টমেন্টের ওই পোর্শন। কারণ ওখানে নাকি ধর্ষকরা হাত ধুয়েছিল, নিজেদের পরিষ্কার করেছিল, তাহলে সেখানে প্রমাণ ছিল, সেই প্রমাণকে নষ্ট করে দেওয়া হচ্ছে। বললেন কারা? বললেন ডাক্তারবাবুরা। কোথায় বললেন? প্রেস কনফারেন্স করে বললেন, সোশ্যাল মিডিয়াতে বললেন, আগুনের মতো ছড়িয়ে পড়ল। বাংলা বিদ্বেষীরা কোমর বাঁধল, আর বাংলার আম জনতা, বাংলার আবেগপ্রবণ মানুষ, তারা ভাবলেন সত্যি কি বিভৎস ব্যাপার, মানুষ এতটা নৃশংস হতে পারে। একজন মহিলা যিনি ডাক্তার, তার কাজের জায়গাতেই তিনি যদি সেফ না হন, তাহলে আমাদের বাড়ির মা বোনেরা কোথায় সেফ? এত চিন্তা করছেন মানুষ, ভাবছেন। আর তার সঙ্গে ক্রমাগত মিশিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা, তার সঙ্গে মিথ্যার বিভৎসতা মিশিয়ে দেওয়া হচ্ছে, মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে। খেলছেন কারা? এই জুনিয়র ডাক্তার, খেলছেন এই বিরোধী দলের কেষ্ট বিষ্টু কিছু সিনিয়র ডাক্তার যারা রয়েছেন, যারা কর্পোরেটের সঙ্গে যুক্ত। তারা চাইছেন না বাংলায় স্বাস্থ্য সাথীটা ঠিক মতো করে চলুক, বাংলার মানুষ ঠিকঠাক ভাবে চিকিৎসা পায়। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে ফেলে দিতে হবে, আর এই বাংলার সরকারকে যে কোনো মূল্যে কালিমালিপ্ত করতে হবে। আটকালেন কে? ঘর ভাঙা তো স্টার্ট হয়েছিল জুনিয়র ডাক্তারদের কথায়। জুনিয়র ডাক্তাররা দাবি জানিয়েছিলেন রেস্টরুম না থাকলে আমরা কোথায় যাব। তড়িঘড়ি রেস্টরুম তৈরির প্রক্রিয়া চলছিল। একদিকে পুলিশ যেরকম তদন্ত করছে, অন্যদিকে রেস্টরুম তৈরি বা অন্যান্য আরো যা যা দরকার এইচডিইউ শিফট হয়ে যাবে তার প্রক্রিয়া চলছে। তার জন্য রেনোভেশনের জন্য ভাঙচুর। আটকালেন কারা? আটকালেন কে? আটকালেন কে? আটকালেন জয়েন্ট কমিশনার। আটকালেন জয়েন্ট কমিশনার 13/8 অর্থাৎ 13ই আগস্ট জয়েন্ট কমিশনার, যার একটা চিঠি গেল, একটা অর্ডার গেল তার কাছে, যার মেমো নাম্বার হচ্ছে NDI 2720 CA। এই মেমো নাম্বারের 13/8 ডেপুটি কমিশনার, সরি ভুল বললাম, জয়েন্ট কমিশনার নয়, ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ অ্যান্ড নর্থ সুবারবান ডিভিশন, তিনি চিঠি পাঠালেন MSPP মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজকে, যে কোনো রকমের কনস্ট্রাকশনাল ওয়ার্ক এবং রেনোভেশনাল ওয়ার্ক ইমিডিয়েট আপনি বন্ধ করুন। ইমিডিয়েট আপনি বন্ধ করুন, কারণ ওখানে একটা ক্রাইম হয়েছে। ক্রাইম সিন যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয়, ক্রাইম সিনকে যেন কোনোভাবে নষ্ট করে দেওয়া না হয়। চিঠি পাঠালেন ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ অ্যান্ড নর্থ সুবারবান ডিভিশনের। পাঠালেন তাকে আরজিকরের MSPP কে। তাতে লেখা রয়েছে কনস্ট্রাকশনকে আটকাতে হবে, কোন রকম কনস্ট্রাকশনাল বা রেনোভেশনাল কাজ ওখানে করা যাবে না। বাজারে কি খবর এলো? বাজারে খবর এলো প্রশাসনই ভেঙে দিচ্ছে, পুলিশই ভাঙছে দেওয়াল, পুলিশই ভাঙছে বাথরুম, ভেঙে প্রমাণ লোপাটের তত্ত্ব চলছে। এক্ষেত্রে চুপ করে রইলেন জুনিয়র ডাক্তাররা। রেড়ে করে উঠলো বাংলার মানুষ এই মিথ্যাচার শুনে। বাংলার মানুষ এই মিথ্যাচার শুনে একবার স্ক্রিনে দেখে নিন সেই জয়েন্ট কমিশনার ডেপুটি কমিশনার যে চিঠি পাঠিয়েছিলেন আরজিকরের MSVP কে। একবার দেখতে পাচ্ছেন সেই চিঠি আপনারা? ভাবুন কত বড় মিথ্যা, কত বড় পরিকল্পনা, কত বড় মিথ্যা, কত বড় পরিকল্পনা। যে পরিকল্পনা দিয়ে সরকারকে মেলাইন করার চেষ্টা, সরকারের বিরুদ্ধে কুৎসা করে বাংলার মানুষকে সরকার বিরোধী জায়গায় দাঁড় করিয়ে দেবার এক মরিয়া চেষ্টা, আর পাশাপাশি বিরোধীদের এবং কিছু জুনিয়র ডাক্তারদের নিজেদের রাজনৈতিক ফায়দা, নিজেদের রাজনৈতিক অবস্থানকে আবার পুনর্গঠন, আবার নতুন করে ফিরে পাবার চেষ্টা। শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না, মাছের গন্ধ তো মাছের মতো করেই বের হয়।
এখানেও হলো তাই। আপনাদের কাছে প্রকাশ্যে এলো এই ঘটনাগুলো, আপনারা দেখে দিলেন সেই পোস্টমর্টম রিপোর্ট, দেখে দিলেন তারা পোস্টমর্টম করতে বলেছিলেন, দেখে নিলেন তারা পোস্টমর্টম হবার পর সেখানে সই করে বলেছিলেন উই আর স্যাটিসফাইড। কাদের খুশি করতে, কাদের দাবিতে নতুন করে চেস ডিপার্টমেন্টের কনস্ট্রাকশন এবং রেনোভেশনাল কাজ স্টার্ট হয়েছিল 12 তারিখে সাইট ভিজিট কমিটি তৈরি করে। আর কে আটকালেন বা কারা আটকালেন? প্রশাসন আটকালেন যে না, ক্রাইম সিনকে নষ্ট করে দেওয়া যাবে না, তাহলে হয়তোবা কোনো কোনো প্রমাণ হয়তো নষ্ট হয়ে যেতে পারে, প্রামাণ্য বিষয়গুলোর ক্ষতি হতে পারে। আজকে এটা ঠিক উল্টো ভাবে রিপ্রেজেন্ট হলো। ডাক্তাররা, অতি মেধার ডাক্তাররা, যারা নিজেদের মেরুদণ্ডকে স্টিলের মতো শক্ত করেছেন, দধিচির হাড়ে নাকি তাদের মেরুদণ্ড, দধিচির হাড়ে যেমন অস্ত্র তৈরি হয়েছিল দানব সংহারের জন্য, এনাদের মেরুদণ্ড নাকি এত শক্ত। জানি না সেটা লেলিন বা অন্য কারোর মেরুদণ্ডে হাড়ের মেরুদণ্ড কিনা, না হলে এত শক্ত মেরুদণ্ড যে এত নমনীয়, যে মিথ্যাচারকে সহ্য করে নিজেদের প্রোপাগান্ডা নিজেরা বাইরে ছেড়ে চুপ করে বসে থাকেন, সংবাদ মাধ্যমের কাছে মিথ্যা পরিবেশন করেন। আরো আছে। তারপর কি এলো? তারপর এলো তিলোত্তমার গায়ের চাদর বদলে যাওয়ার তত্ত্ব। এক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে। প্রথমত, রাত্রির বেলায়, একটু বলে রাখি, রাত্রির বেলায় 4 বন্ধুকে নিয়ে তিলোত্তমা জোম্যাটো থেকে খাবার আনিয়ে খাওয়া দাওয়া করে তার মধ্যে 4 বন্ধু ফিরে আসেন, আর তিলোত্তমা রেস্ট নেন ওই সেমিনার রুমের একটা গদিতে। 9:30 বেজে গেছে, তিলোত্তমাকে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না। তার ডিউটি জয়েন করার কথা ছিল। তারই এক সতীর্থ ডক্টর সৌমিত্র রায়, তিনি খোঁজ করতে করতে গিয়ে পৌঁছলেন সেই সেমিনার রুমে। দেখলেন বিভৎস অবস্থায় পড়ে রয়েছে তিলোত্তমা। তিনি আরো তার বন্ধু বান্ধবদের খবর দিলেন এবং খবর দিলেন আরেকজন মানুষকে, যার আন্ডারে, আরেকজন ডাক্তারবাবুকে, যার আন্ডারে তিলোত্তমা পিজিটি করছিলেন, ডক্টর এস.আর. তরফদারকে। তিনিও এলেন, তার সঙ্গে অনেক মহিলা পিজিটি, অনেক জুনিয়র ডাক্তার সেখানে জড়ো হলেন। পুলিশের কর্তা ব্যক্তিরা এবং আরজিকর হসপিটালে ফাঁড়িতে যে পুলিশ অফিসাররা থাকেন তারাও সেখানে গিয়ে পৌঁছলেন। এবং সেই অবস্থায় যারা যারা সেখানে ছিলেন, ডক্টর সৌমিত্র রয়, ডক্টর অর্ক সেন, ডক্টর প্রিয়া এবং ডক্টর ভেনিলা এবং ডক্টর পূজা, ডক্টর এস রয় তরফদারের আদেশে তিলোত্তমার দেহকে ঢেকে দেন একটা বেডশিটে। এইখান থেকে এই বেডশিট তত্ত্ব বাজারে চলে এলো। কারাও দেখেছে যে মেরুন কালারের বেডশিট, কেউ বা দেখেছে ব্লু রঙের বেডশিট, অথচ যা ঘটছে পুলিশের সামনে। ক্রাইম সিন নষ্টের কথা বলেছেন। কোথায় ক্রাইম সিন নষ্ট? ডাক্তারটা সেখানে প্রেজেন্ট, পুলিশটা সেখানে প্রেজেন্ট। সুতরাং এ তত্ত্ব চলে না। বাংলার মানুষ অন্তত আজকের পর যারা এই পর্বটি দেখবেন তারা নিশ্চিতভাবে বিশ্লেষণ করতে পারবে। পোস্টমর্টেম হয়ে গেল, ভিসিরা এবং যেখান থেকে যা কালেকশন করবার ছিল সেগুলো প্রপারলি প্রিজার্ভড হলো, সিলড হলো, পুলিশের হাতে হ্যান্ডওভার হলো। আরো সেখানে যা যা করেছিল জিনিসপত্র ক্রাইম সিনে সেগুলো প্রপারলি সিজ হলো, তার সিজার লিস্ট তৈরি হলো, সবটাই পুলিশ করলেন। তারপর নির্যাতিতার দেহ আরজিকর থেকে রওনা হলো এবং যেটা বলা হয়েছিল তড়িঘড়ি লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, বডিকে ক্রিমেট করে দেওয়া হয়েছে। এখানে আরেকটি ভুল, তড়িঘড়ি মোটেই নয়। নির্যাতিতার দেহকে যে তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আগে থেকেই খবর। সেখানে তার আত্মীয়, বাড়ির লোক, পাশের বাড়ি, পাড়ার মানুষ, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, ইভেন বরং যদি কোনো শত্রুও থেকে তারাও, কারণ এইরকম ঘটনায় মানুষ থেমে থাকতে পারে না। তার বাড়ি থেকে ভিড় করলেন, গেলেন লোকাল এমএলএ, গেলেন লোকাল কাউন্সিলর, সমস্ত দলের
রাজনৈতিক দলের যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা সেখানে উপস্থিত হলেন। নির্যাতিতার দেহ নির্যাতিতার বাড়িতে 40 মিনিটেরও ওপর রইল। বাড়িতে যেটুকু পারলৌকিক ক্রিয়াকর্মাদি হয়, নির্যাতিতার মা চোখের জল ফেলতে ফেলতে সেই পারলৌকিক ক্রিয়া সেখানে সম্পন্ন করলেন। তারপর দেহ গিয়ে পৌঁছলো পানিহাটি শ্মশানে, যেখানে নির্যাতিতার দেহ পঞ্চভূতে বিলীন হলো। এই সত্যটা বাজারে এলো না। কতগুলো মিথ্যেকে পর ফ্রেম করে কুৎসা দিয়ে এই কুৎসার খেলা ঘরে সরকারকে মেলাইন করার, নির্বাচিত সরকারকে ফেলে দেবার এক দিবা সামনে মশগুল হলেন বিরোধী পক্ষ। সঙ্গে রইলেন অতি মেধাবী জুনিয়র ডাক্তার আর কিছু কর্পোরেট হাত, যারা বাংলার এই পরিবর্তিত স্বাস্থ্য ব্যবস্থাকে মানতে পারছেন না, কারণ তাদের পকেটে টান পড়ছে। কারণ মানুষ এখন সরকার চালিত যে হসপিটালগুলো রয়েছে বা তার স্কিমে যে চিকিৎসা মানুষ পাচ্ছে, তাদের ভাড়ারে ঘাটতি হয়েছে। সেই কারণে আজকে এই অবধি। পরের দিন আবার আসবো পরের পর্বে, আরো কাটাছেঁড়া, আরো বিশ্লেষণ, আরো আপনারা জানবেন আরজি কর নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।